সুখের নিশায় লেখিকা আশিফা সুলতানা জীবা পর্ব ৩৯। আকাশে ঘনঘটা অন্ধকার, তারাদের উপস্থিত নেই। মাঝে মাঝে গুরুম গুরুম শব্দে ডেকে চলেছে অন্তরিক্ষ। মেঘেরা গলে বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ার তোড়জোড় চালাচ্ছে। চত্রিকে শাড়ি সামনে দ্রুত বেরিয়ে এলো। মায়ের বুকে পড়ে বেরিয়ে সজ্জিত লাল টুকটুকে বেনারসি পরা মেয়েটাকে কাঁদতে দেখে ওর চক্ষু কলবিজে উঠল। শূন্যতায় খা খা করে ওঠে মন। কত দ্রুত হয়ে গেল সবকিছু। পিচ্ছি বোনটা আজ অন্য কারো বউ হয়ে বিদায় নিচ্ছে। খুশিতে অশ্রু বীর জমেছে চট্টিকার নেত্র যুগলে। সবকিছু এত সুন্দর হচ্ছে কেন? বুঝ হওয়ার পর থেকে একটু একটু করে ভিতরে ভিতরে প্রতিনিয়ত দুঃখ নিয়ে বাড়ন্ত মেয়েটার আজ মনে হচ্ছে জীবনটা সুন্দর সুন্দর। জীবনে এক ফালি সুখ নিয়ে আগমন করা ব্যক্তিটা। সামান্য দূরে দৃষ্টি স্থির করল চট্টিকা। সাবরাত পাঞ্জাবির হাতা গুটিয়ে দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। নিমিষে তার অপলক চাউনিতে দৃষ্টি নিক্ষেপ করলো ধূসর রাঙা দুটো চোখ। ভ্রু উঁচে তাকালো মানুষটা। চট্টিকা হতভম্ব হয়ে পড়ল। লজ্জায় অল্প স্বল্প আড়ষ্ট হয়ে চোখ দুটো সরিয়ে ফেললো তৎক্ষণাৎ। তড়িৎ বেগে হেঁটে এলো গাড়িগুলোর কাছে। ফাহমিদার বুক থেকে মাথা তুলে মিম ঝাপসা দৃষ্টিতে তাকালো পিছনে দাঁড়ানো বোনের দিকে। মায়ের কাছ থেকে সরে হামলে পড়লো সে বোনের বুকে। শাড়ি আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল, কেঁপে উঠল শরীরখানা। চৈত্রিকা মিমকে জড়িয়ে ধরল, মাথায় ঠোঁট ছুঁয়ে মৃদু হাসলো, বলল, কেঁদে মুখের অবস্থা খারাপ করে ফেলছিস মিমু। ধ্যান কিন্তু অনেক মজা করবে পরে তোকে নিয়ে। কান্না থামা, কাল যাবো তো তোকে দেখতে। আর মা তোর কাছেই থাকবে এখন থেকে। মিম তবু ছাড়ছে না চৈত্রিকাকে। কেউ বুঝিয়ে ওকে গাড়ি তুলতে পারছে না। দিহানের ইচ্ছে করছে নিজের কপালে ঠুকতে দেওয়ালে। এই মেয়ে যে এত ছিচকাদুনে সে গুণে করেও টের পায়নি। পাশে দাঁড়ানো সাপরাতের দিকে অসহায় দৃষ্টি নিবদ্ধ করে মিনমিন করে বলল, ভাই পুরো রাত এখানেই পেরিয়ে যাবে, একটা কিছু কর, বউ কিভাবে নিয়ে যাব। বেচারি কান্নায় আমার সহ্য হচ্ছে না। আমারও কান্না পাচ্ছে। একটা মাত্র বউ আমার, কেঁদে কুটে দুর্বল হয়ে পড়ছে। যদি বেহুশ হয়ে যায়। সাপরাত মুখ দিয়ে চ উচ্চারণ করতে গিয়েও করলো না। বিরক্ত হয়ে একটা চাপড় মারলো দিহানের মাথায়। মাথা ঝিমঝিম করে ওঠে দিহানের। সাপরাত রাগী গলায় বলে উঠল, হারামি, লজ্জা শরম কর। আমার শালি সাহেবা তোর বউ। উল্টাপাল্টা বললে মায়ের খাবি। যা বউকে কোলে তুলে নিয়ে গাড়িতেও বসা, নয়তো এই রাত পার হয়ে যাবে বউবিহীন। চত্রিকা মিমকে বুক থেকে সরিয়ে দিল। দিহান ইতস্ত হয়ে একবার তাকালো সাপারাতের দিকে। ফলস্বরূপ চোখ রাঙানোর দিকে ঝটপট কোলে তুলে নিল মিমকে। গাড়িতে বসিয়ে নিজে বসে পড়ল। লজ্জায় শরমে মাথা কাটা যাচ্ছে ওর। সাহস তো করলো, কিন্তু এখন লজ্জা লাগছে। মিম এক নাগাড়ে অবিরত কেঁদে যাচ্ছে। চলা শুরু হতে আরো ঢুকরে কেঁদে উঠল মেয়েটা। সহ্য করতে না পেরে দিহান টেনে বুকে নিয়ে এলো। শক্ত করে জড়িয়ে ধরে ব্যাগটা উত্তেজিত স্বরে বলে উঠল, এই মিম, ডিম কাঁদবে না একদম। কষ্ট লাগে তো ভাই, কেঁদো না। কাল অথবা পরশু মাকে আমাদের বাসায় নিয়ে যাবো। কেঁদো না প্লিজ। বুক থেকে মুখ তুলে চোখ ছোট ছোট করে তাকায় মিম। আক্রোশে ফেটে পড়ে দিহানের দিকে চেয়ে, আমি আপনার ভাই লাগি? থতমত খেয়ে গেল দিহান। মিমের কপালে অকুসমত চুমু খেয়ে মৃদু হেসে প্রত্যুত্তর করল, বউ লাগো, দিহানের একমাত্র বউ। জবাবে হাসি পেল মিমে। হাসলো স্মিত। বুকে মাথা এলিয়ে রেখে বিড়বিড় করলো, সুখের মুহূর্তগুলো দীর্ঘ হোক আমাদের সবার জীবনে। কষ্ট আমি ভীষণ ভয় পাই। আপুর মতো শক্ত হয়ে সামলে নেবার সামর্থ্য আমার নেই। হামিদা জ্ঞান হারিয়েছেন মিমের বিদায় লগ্নে। এক সপ্তাহের মাঝে প্রাণপ্রিয় দুটো মেয়ের বিদায় ভেঙে পড়েছেন তিনি। চত্রিকা মলিন মুখে পানি ঢাললো মায়ের মাথায়। তোয়ালে দিয়ে মুছে দিয়ে গালে হাত ছুঁয়ে ডাকতে লাগলো, আম্মু, এ আম্মু, চোখ খোলো। ভালো লাগছে না? খারাপ লাগছে আম্মু। আজ আমাদের জীবনের সুখের দিন। আমাদের মিমুকে ভালো একটা মানুষের হাতে তুলে দিতে পেরেছি। বাবা থাকলে হয়তো খুশিতে কেঁদে দিত। আমি অনেক সুখী। তুমি তো আমার সুখের সংসার দেখতে চেয়েছিলে। আমি অনেক বেশি সুখী। তোমার দোয়ায় আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যার সান্নিধ্যে কোনো দুঃখ আমায় স্পর্শ করতে পারবে না। ফাহমিদার জ্ঞান ফিরতে চত্রিকার গালে কপালে এলোপাতাড়ি চুমু খেলেন তিনি। অতঃপর বসে রইলেন শান্ত হয়ে, নীরবে। মায়ের কাছে কিছুক্ষণ বসে দরজা ভিড়িয়ে চত্রিকা বেরিয়ে এলো। ড্রয়িং রুমে বসেছিল সাফারাত। চৈত্রিকাকে বেরিয়ে আসতে দেখে রুমে গেল বড় বড় পা ফেলে। পিছু পিছু ঢুকলো চৈত্রিকা। বাড়িতে মেহমান নেই, আত্মীয় স্বজন না থাকায় বিল্ডিংয়ের সবাই উপস্থিত ছিল বিয়েতে। খুব বেশি আন্তরিক ছিল সকলে। মনে হচ্ছিল পুরো একটা পরিবার। বাড়িওয়ালা সাফারাতকে দেখে চৈত্রিকার মাথায় হাত রেখে বললেন, তুমি খুব ভাগ্যবতী মা। তোমার হাজবেন্ড অনেক ভালো। বাড়িওয়ালার মুখে এমন কথা শুনে কিয়ৎক্ষণ ঘোরে ডুবেছিল চৈত্রিকা। সাফারাতের কোনোদিন ওনার সাথে সাক্ষাৎ হয়নি।
বিয়েতে দেখলেও কথা হয়নি, তাহলে উনি এত প্রশংসা কেন করলেন? মিছে মিছে তো করেননি। সাপারাতের অগোচরে চত্রিকা বাড়িওয়ালাকে চেপে ধরে অনুরোধ করে বলার জন্য 2 মাসের ভাড়া তিনি কেন নিলেন না, কারণ ওর মনে খটকা লাগছিল। বাড়িওয়ালা যখন উত্তর দিল তখন সবটা ক্লিয়ার হয়ে যায়। ভাড়া না নেওয়ার কারণসমূহ সাপারাত পিছে পিছে ডাল হয়ে সব সামলেছে, এমনকি বাসা ভাড়া পর্যন্ত দিয়েছে। এই মানুষটাকে ধন্যবাদ জানানোর ভাষার অভাব চত্রিকার কাছে। দেওয়ার মতো কিছু নেই শুধুমাত্র ভালোবাসা ছাড়া। চত্রিকা মনে মনে ফোন করে নিজের সবটুকু ভালোবাসা উদ্ধার করে দেবে সে। সাপারাতের মতো করে ভালোবাসতে পারবে না, তবে তাকে কখনো দুঃখ পেতে দেবে না। সুন্দর একটা পরিবার উপহার দেবে ওর সাপারাতকে। বাইরে ঝড় বইছে, বাতাস গাছের পাতা লড়ছে, মনে হচ্ছে গাছগুলো ভেঙে পড়বে বাতাসের দাপটে। চত্রিকা দৌড়ে জানালা বন্ধ করতে গেল, লাগাতে গিয়েও থেমে গেল। বৃষ্টির পানির চটায় ঠান্ডায় বরফ হয়ে গেছে, ফর্সা পড়ছে, শরীরটা কেঁপে কেঁপে উঠছে। পানপুরুষের তপ্ত নিঃশ্বাস ঘাড়ে পড়তেই শীতল স্রোত নেমে যায় সিঁড়ি দাঁড়াবে। বুকের ওঠানামা অস্বাভাবিক হয়ে পড়ল। চাপড়া থ্যাচকা টানে সামনে দাঁড় করলো চত্রিকাকে। প্রগাঢ় দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে মুখ গুঁজল গলার একপাশে। ঠকঠক করে কম্পমান চত্রিকার এক হাত মুঠে পড়ে দীর্ঘ এক শ্বাস টেনে নিল সাপারাত। চত্রিকার শ্বাসরুদ্ধকর অবস্থা, নিস্তব্ধ রুম, শীতল বাতাসে আনাগোনা। প্রিয় মানুষটার দুচক্ষে ভয়ঙ্কর মাদকতা, প্রতিটা উষ্ণ ছোঁয়া গাঢ় প্রখর কপি। আজ বৃষ্টি বুঝেই সকল দুঃখ ধুয়ে দিচ্ছে, নতুন করে প্রকৃতির আগমন ঘটাবে। সুখের মিমের নাচরন্দে প্রবেশ করেছে ফুলের সুবাস। সুবাসটুকু মোহনীয়, তার চেয়েও মোহনীয় রিহানের নিষ্পলক দৃষ্টি। প্রায় মিনিট 10 হবে এক নাগারে চেয়ে আছে সে মিমের দিকে। মিম আজ রাখল না, লজ্জাও লাগছে, বরঞ্চ হাসি পাচ্ছে ওর রিহানের চাউনিতে। রিহান হাত বাড়িয়ে কাছে টেনে নিল, পাজা কোলে করে বারান্দায় নিয়ে এলো। উন্মুক্ত বারান্দা, ছাদ নেই, বৃষ্টিতে ভেজা দুজনের জবুথবু অবস্থা, তবুও তাতে হেলদোল নেই কারোই। দুজন ডুবে আছে দুজনের মাঝে। মিমের সামনের চুলগুলো থেকে কপাল, নাক, ঠোঁট চুয়ে গড়িয়ে পড়ছে জল। ধ্যান চেয়ে থাকতে থাকতে শুকনো ডোক গেল। নিষিদ্ধ চাওয়াগুলো সজাগ হয়ে গেল। নিষিদ্ধ কেন হবে? সম্মুখে বক্ষস্থলে কাছাকাছি উপস্থিত মেয়েটা, তার অর্ধাঙ্গিনী বউ। ওষ্ঠাধর এগিয়ে নিতে মিম চোখ বুজে গেল। মুখ সরিয়ে নিয়ে ধ্যান চমকে যায়। মাথা তুলে প্রস্তুত হওয়া মাত্র মিম পাঞ্জাবি খামচে ধরে। এতেই যেন প্রকাশ পেয়ে গেল মেয়েটার সম্মতি। অনতিবিলম্বে আঁকড়ে ধরল ধ্যান। তুলে দুটো অদর শুষে নেয় জল। বৃষ্টির মাঝে রচনা করে নতুন এক প্রেমময় মুহূর্ত, ভালোবাসাময় সিক্ত অনুভূতি। সুখের মুহূর্তগুলো দীর্ঘ হয় না, লম্বা হয় দুঃখের সময়গুলো। সুখের ছন্দে কেটে গেছে 3টে মাস। শাশুড়ি শ্বশুরবাড়ির মানুষগুলোর মাঝে মনের দূরত্ব বিশাল বিশাল হলেও এই 3টে মাসে চত্রিকাকে কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে সে চায় সুখটা ধরে রাখতে, নতুন করে নতুন ছন্দের সুখ রচনা করতে। চাপরাত অফিসের জন্য বেরিয়ে যেতে ফটাফট রেডি হয়ে নিল চত্রিকা। সুফিয়া বেগমের রুমে আসতে তিনি ঠোঁট চাড়িয়ে হাসলেন, বললেন, চিনবে তো? চিনবো দাদি, দোয়া করবেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে শপিং মলের সামনে গাড়ি থেকে নেমে পড়ল চত্রিকা। নিজেদের গাড়ি আনেনি, কারণ ড্রাইভার বলে দিবে চাপরাতকে এই বাড়িতে যাওয়ার আগে কিছু নিয়ে গেলে ভালো হবে ভেবে শপিং মল ঢুকলো। ঢুকতে না ঢুকতে যাকে দেখলো তাতে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল চত্রিকা। মোবাইলের গ্যালারিতে সেভ করা ছবিটা ভালোভাবে দেখে লোকটার সাথে মিলিয়ে নিল। হ্যাঁ, ইনিই সেই ব্যক্তি, ওনার কাছেই তো যাচ্ছিল। এখানেই পেয়ে গেল। উল্কার গতিতে ছুটতে শুরু করে চত্রিকা দোতলায় অবস্থান করা লোকটার দিকে। কিন্তু তার পূর্বে মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় কেউ। বাধা প্রদানকারীকে দেখে ঘৃণায় রি রি করে উঠল সমস্ত দেহ কায়া। কণ্ঠে তেজ ঢেলে বলে উঠল, আপনি আমার সামনে কেন দাঁড়িয়েছেন তাহাব ভাই? তাহাব হাসল। প্রশ্নগুলো, কেমন আছো? আপনার না জানলেও চলবে, পথ ছাড়ুন, নইলে নইলে আপনি কি শপিং মলে সিনক্রেট করতে চাইছেন? যদি বলি হ্যাঁ। কথাটা বলে বাঁকা হেসে চত্রিকার এক হাত চেপে ধরল তাহাব। হেসে সে বলে উঠল, সেদিন তোর প্রেমিক আমার সাথে যা করেছে তা আজ ভরা শপিং মলে করবো আমি। নিজের মান সম্মানের পরোয়া করবো না, সবার সামনে বদনাম করে দেবো তোকে। তোর হাজবেন্ডের জন্য আমার জব চলে গেছে, নারীদের হেনস্থা করে কেস দিয়েছে। চত্রিকা জোর করে টেনে হাত ছাড়িয়ে নিল, সপাটে চর বসালো তাহাবের গালে, আঙুল তুলে বলল, ভুলেও দ্বিতীয়বার সাহস করবি না। চাপড়াতে কানে পুছালে এবার আর শ্বাসটাও ফেলতে পারবি না। কিন্তু আমি ওনার কানে পুছানোর আগে তোর শরীর সব রক্ত ঝরিয়ে ফেলবো। স্টে ওয়ে ফ্রম মি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়া তাহাবকে পাশ কাটিয়ে উপরে উঠে এলো চত্রিকা। এত বাজে একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানলে আজ কখনোই বের হতো না। উপরে সবগুলো দোকানের লোকটাকে তন্ন তন্ন করে খুঁজলো, গেল কোথায়?
ট্রায়াল রুমে যায়নি তো? চুতিকা একপাশে দাঁড়ায় পড়ল, বড় বড় শ্বাস ফেলতে লাগলো। হঠাৎই অন্ধকার হয়ে আসতে শুরু করলো সবকিছু। নেত্রযুগ নিমিলিত হয়ে আসে, দেহের ভার ছেড়ে লুটিয়ে পড়ে শপিং মলের মেঝেতে। চলবে।